লাভ বাই দ্য ভিলেন, লেখিকা লিজা মনি। পর্ব ২৫। উত্তপ্ত দুপুর। ব্ল্যাক গ্লাস মিনারের কাছে প্রতিফলিত চাঁদের রূপালী রেখা। মিনারের নিচে নীরবতার গহ্বরে দাঁড়িয়ে আছে এক ভয়াল উপস্থিতি, গ্যাংস্টার বস। নিকেট ঠোকের কোণে অদ্ভুত এক নির্লিপ্ততা, ধূসর চোখে মৃত্যুর নীল আগুন জ্বলে ওঠে। পাশে দুই বিশ্বস্ত সঙ্গী, আরিশ ও অধিরাজ, দুজনেই কালো কোটে মোড়া। অস্ত্রের ভারে হাত শক্ত মেয়ে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই বর্তমানে, শুধু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে জেটের দিকে তাকিয়ে আছে। প্রাইভেট জেটটা রানওয়ের ধারে স্থির হয়ে আছে, কালো দেহরেখায় এক ভাসমান ছায়া। রাতের বাতাসে জ্বালানি আর গ্রিসের গন্ধ মিশে গেছে। ৬ জন দেহরক্ষী নিঃশব্দে অস্ত্রগুলো জেটের ভেতর তুলছে। প্রতিটি অস্ত্র যেন এক একটি মৃত্যুর প্রতিশ্রুতি। হেকলার অ্যান্ড কক MP7, FN স্কার H, বেরেটা M9, AK-103, আর সেই কালো বক্সের গভীরে রাখা আছে এক ভয়ানক জিনিস, ড্র্যাগন অফ স্নাইপার। এর নিঃশব্দ গর্জন এক এক সময় শহরের ইতিহাস বদলে দিয়েছে। অস্ত্রগুলো সাজানোর সময় বাতাসে একটা ধাতব গন্ধ ছড়িয়ে পড়ে। অধিরাজ নিচু স্বরে বলে ওঠে, সবকিছু নির্দিষ্ট রুটেই যাবে বস, ১ সেকেন্ডেরও বিলম্ব হবে না। আরিশ শুধু একবার ঘড়ির দিকে তাকায়, তারপর গ্যাংস্টার বসের দিকে চোখ তোলে। ভিতরে লুকিয়ে আছে রক্তের উন্মাদনা। নিক সিগারেটটা জ্বালিয়ে ধোঁয়া ছেড়ে দেয় ধীর গতিতে, সেই ধোঁয়ার রেখা মিলিয়ে যায় রাতের কালো শূন্যতায়। নিক হাত দিয়ে ইশারা করে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, দ্রুত শেষ করা হোক, আর জানিয়ে দিবে ২ দিনের ভেতর কোনো অস্ত্র যাবে না। নিক কথাটা বলে গাড়ির দিকে চলে যায়, উদ্দেশ্যে নিজের গ্লাস মিনারে পৌঁছানো। হাত দিয়ে অধিরাজ আর আরিশকে ইশারা করে চলে আসার জন্য। ৩ জন গাড়িতে গিয়ে বসে পড়ে। নিকের চালিত কালো লাক্সারি গাড়ি তার ধীরে ধীরে মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। পিছনের আসনে বসা গ্যাংস্টার বস। রাস্তার বাঁক আর মিনারের ধাতব প্রতিফলিত আলোতে হঠাৎ গাড়ির পিছন পিছন এক ছায়া নেমে আসে। কালো মুখোশে ঢাকা আগন্তুক, হাতে সাইলেন্সার লাগানো পিস্টল, চোখে অদ্ভুত অগ্নি। লোকটা হিংসাত্মকভাবে তাকায় অগ্নির দিকে। হঠাৎ আগন্তুকেরা পিছন থেকে বুলেট ছোড়ে। অধিরাজ গাড়িটা সামলাতে পারেনি, তাই কিছুটা গাড়ি বাঁক খায়। চাকা কংক্রিটে চেপে ফিসফিস করছে। নিক রাগে চোয়াল শক্ত করে ফেলে। বুলেটটা একদম অধিরাজের হাত ঘেঁষে গিয়েছে। অধিরাজ অশান্ত গলায় বলে, বস, কেউ একজন পেছন থেকে অ্যাটাক করছে, প্রতিহত না করলে বুলেট গায়ে লেগে যাবে। আপনাকে অন্তত আজ সুস্থ থাকতে হবে। আজ রাতে সবথেকে বড় কাজ আপনার। গ্যাংস্টার বস গ্রীবা দেশ নাড়ায়, গম্ভীরতা নিয়ে বলে, কে মরতে এসেছে আবার? আরিশ চোয়াল শক্ত করে কিছু বিশ্রী গালি দেয়। নিক স্থির চোখে লক্ষ্য স্থির করে পিছনে এক পলক তাকায়। মুহূর্তেই আরেকটা বুলেট আসে। বুলেটটা অধিরাজের মাথা বরাবর আসে। নিক হাত দিয়ে আটকে ফেলে, ফলে পুরোটা বুলেট হাতে গেঁথে যায়। সাথে সাথে চোখ খিচে ফেলে। আরিশ অধৈর্য হয়ে যায়। গাড়ি থেকে একটা রুমাল বের করে, এরপর শক্তভাবে পেঁচিয়ে বেঁধে দেয়। আরিশের রাগে শরীর জ্বলে ওঠে। রিভলভারটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে সবগুলো বুলেট পিছনে ছুড়ে দেয়। জানা নেই কোথায় মেরেছে, কার শরীরে লেগেছে, তবে বিকট ২টা আর্তচিৎকার বেরিয়ে আসে। তার মানে প্রতিটা বুলেট নিশানা অনুযায়ী লেগেছে। আরিশ অধর বাঁকায়। অধিরাজ গাড়ি থামিয়ে দেয়। গাড়িটা সামান্য এগিয়ে গিয়ে ব্রেক কষে। নিক গাড়ি থেকে নেমে দাঁত কটমট করতে থাকে। অধিরাজকে হাত দিয়ে ইশারা করে বলে, টর্চার সেলে নিয়ে যা, কাল সন্ধে এদের ব্যবস্থা হবে। জঘন্য মৃত্যুর সম্মুখীন করাবো ২টা বীজকে। দিনের আলোটা তখনও পুরোপুরি নিভে যায়নি, তবুও সূর্যের দীপ্তি যেন ক্লান্ত হয়ে পড়েছিল সারাদিনের পরিশ্রমে। আকাশে মেঘের আস্তর, হালকা ধূসর আভা ছড়িয়ে আছে চারিদিক জুড়ে। নদীর জলটা শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে লুকিয়ে আছে একরাশ অদ্ভুত অস্থিরতা, যেন গভীরের কোথাও কিছু একটা অচেনা আলোড়ন চলছে। ব্রিজের ধারে দাঁড়িয়ে আছে এক তরুণী, নিস্তব্ধ ও স্থির। তার চোখে এক অজানা প্রতীক্ষার তীব্রতা। হাওয়ায় উড়ছে তার চুল ও নরম শাড়ির আঁচল। নদীর বাতাসে কেঁপে উঠছে বারবার। তার ২ হাত রেলিংয়ের ওপর আলতোভাবে রাখা, আঙুলের ডগাগুলোতে কাঁপন লেগেছে, কিন্তু দৃষ্টি নিবদ্ধ দূর দিগন্তে। পায়ের নিচে ব্রিজের লোহার তলায় নদীর ঢেউ আছড়ে পড়ছে ধীরে ধীরে। তাল মিলিয়ে মেয়েটির নিঃশ্বাসও যেন ভারী হয়ে উঠছে। আকাশে তখন কাক উঠছে নীরবে, দূরে নৌকার ছায়া দুলছে নদীর বুকের উপর। তবুও মেয়েটির দৃষ্টি অটল, একটানা গভীর। তানবীর চোখে এক ধরনের ক্লান্ত আলো, চারপাশের আলো নিস্তব্ধ। বাতাস কেবল তার শাড়ির আঁচলে খেলা করছে। নদীর গন্ধে ভেসে আসছে বিষণ্ণতার বিষণ্ণতা। তানবী একবার ঠোঁট কামড়ে নিঃশব্দে ফিসফিস করে বলে, ও আসবে,
নিশ্চয়ই আসবে। কিন্তু সেই শব্দটুকুও বাতাসে মিলিয়ে যাচ্ছে, নদীর ঢেউয়ের শব্দে। সময় স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, আর সে নিজেই হয়ে উঠেছে অপেক্ষার প্রতিমূর্তি। এক তরুণী যে ভালোবাসা আর প্রতীক্ষার মধ্যবর্তী এক সীমারেখায় দাঁড়িয়ে আছে। তানভি বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। সমুদ্রের নীল পানির মতো তার চোখেও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে মলিন হেসে বলে, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তুমি কি আসবে না রাজ? মরে যাওয়ার কথা বলেছি, এরপরও এলে না। তার মানে আমার বাঁচা মরা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি মরে গেলে কি একটু কষ্ট পাবে না? হয়তো পাবে না, তাই তো মৃত্যুর মতো এমন একটা কথা শুনেও তুমি আসো না। তার মানে এতদিন সত্যি কোনো মরীচিকার পিছনে ঘুরেছি। আমার জন্য তোমার মনে কি এক বিন্দুও ভালোবাসা নেই? আমাকে নিঃস্ব করো না রাজ, সে আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি পাগলের মতো তাকে ভালোবাসি। আমি ফেরারি হয়ে তোমার মরীচিকা দূর করে দিতাম। সামান্য ভালোবাসাই তো চেয়েছিলাম। কেন দিলে না? কেন এলে না আজ? ভেবেছিলাম হয়তো তোমার পাথর মনের কোনো এক জায়গায় আমার জন্য এক বিন্দু হলেও ভালোবাসা আছে। তাই তো বারবার উপেক্ষার পরও বেহায়ার মতো তোমার সন্নিকটে গিয়েছি। বারবার তুচ্ছ তাচ্ছিল্য পেয়েও হাসি মুখে চেয়ে থাকতাম। মরে যাব শুনেও যেহেতু তুমি আসোনি, তার মানে তুমি আমার মরণ চাও রাজ? যদি এইটা তোমার ইচ্ছে থাকে, তাহলে আমি ইচ্ছে পূরণ করব। ভালোবাসি আমি তোমাকে। তোমার ইচ্ছেকে কিভাবে অপূর্ণ রাখি বলো? তানভি চোখের পানি মুছে মুচকি হাসল। এই হাসিতে লুকিয়ে আছে কত শত ব্যথা আর ভালোবাসা, অপূর্ণতার গল্প। তানভির শরীরের শক্তি কমে আসছে, চোখের পানি মুছে ও শান্তি পাচ্ছে না। যেন সমুদ্রের সব পানি আজ তার চোখ থেকে পড়ছে। শক্তিহীন শরীরটাকে কোনোরকম টেনে টুনে ব্রিজের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ থেমে যায়, চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টানে। অধরে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। এই গন্ধটা কোনো একজনের শরীরের। খুব পরিচিত এই সুঘ্রাণ। মরুভূমিতে 1 ফোঁটা পানি পড়লে যেমন সব কিছু জীবন্ত হয়ে ওঠে, তেমন তানভীর তৃষ্ণার্ত মন জীবন্ত হয়ে উঠেছে। সামান্য এসে সামনে তাকিয়ে বলে, তুমি এসেছ রাজ? তুমি সত্যি এসেছ? পাশে তাকাতে সাহস পাচ্ছি না, যদি কোনো ভ্রম হয়। কিছুক্ষণ পিন পিন নীরবতা। একটা ভারী গম্ভীর আওয়াজের পুরুষনালী কণ্ঠে ভেসে আসে, না তাকিয়ে কিভাবে বুঝলে এটা আমি? ভ্রম নয়, বাস্তবে এসেছি। তানভি চোখ বন্ধ করে ফেলল। খুশিতে আবার কেঁদে দিল মেয়েটা। তবে এইটা ছিল নিঃশব্দ কান্না। নিজেকে স্বাভাবিক করে নাক টেনে ফিচেল হাসি দিয়ে বলে, আমাকে অন্ধ করে দিয়ে যদি 1000 জন পুরুষের মধ্যে তোমাকে যাচাই করতে বলে, তাহলে নিঃসন্দেহে আমি তোমাকে গিয়ে জড়িয়ে ধরব। ঠিক ততটা অনুমান করতে পারি তোমাকে। এই পারফিউম, এই শরীরের গন্ধ আমার খুব আপন, আমার একান্ত জিনিস। অধিরাজ এক দৃষ্টিতে তাকায় তানভীর ফোলা ফোলা লাল হয়ে যাওয়া চোখ দুইটার দিকে। কিছুক্ষণ দৃষ্টি রেখে নিম্ন আওয়াজে বলে, কেন ডেকেছ? দ্রুত বলো, কাজ আছে। তানভী মলিন মুখে বলে, প্রতিদিন খুন করে শরীর টুকরো টুকরো তো করো, আজ না হয় আমার সাথে 10টা মিনিট কাটাও, ভালো লাগবে আমার। অধিরাজ কপাট রাগ দেখিয়ে বলে, অযথা সময় নষ্ট করতে আমি আগ্রহী নয় তানভী। তোমার মতো এদিক সেদিক ঘুরে বেড়ানো আমার কাজ নয়, আমার প্রচুর কাজ আছে। তানভী মৃদু হেসে বলে, আমার সাথে সময় কাটানো তোমার জন্য অযথা? মানুষ মনে হয় না আমাকে রাজ? বারবার তোমার কাছে হাত পাতি বলে দুর্বল ভেবে নিয়েছ, তাই বারবার এইভাবে অপমান করে খালি হাতে ফিরিয়ে দাও। আচ্ছা রাজ, আমাকে কি ভালোবাসা যায় না? অধিরাজ কাট কাট গলায় জবাব দেয়, না, যায় না। তানভী ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে বলে, এতটা অবহেলা করছো? করছি। আই রিপিট, আমি তোমাকে ভালোবাসি রাজ। অধিরাজ চোয়ার শক্ত করে বলে, আমি তোমাকে ভালোবাসি না। কেন ভালোবাসো না? আমরা দুইজনের গায়ের রং এক, দুইজনের ধর্ম এক, তাহলে কেন ভালোবাসো না? অধিরাজ গম্ভীর গলায় বলে, কারণ আমাদের প্রফেশন আলাদা তানভী। আমি মাফিয়া জগতের অংশ। বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আক্রমণ হয়। সেই আক্রমণে হয়তো একদিন মরেও যেতে পারি। দুর্বলতা রেখে দুনিয়া ত্যাগ করতে চাই না। তানভী 2 পা এগিয়ে আসে, অধিরাজের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলে, চিন্তা করো না, তুমি মরলে এমনিতেও আমি বাঁচব। তবুও কেন এত বাধা? পাগলামি করছো তানভী? প্রথম থেকেই করছি সেটা। ভুল করছো। তানভী ফিচেল হাসি দিয়ে বলে, মানলাম আমি ভুল করেছি। সমস্ত কাজ ফেলে রেখে তুমি কেন এসেছ? মরে যাব সেই ভয়ে? আমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করে তোমার মনে? অধিরাজ এদিক সেদিক তাকায়। তানভীর লাল হয়ে যাওয়া চোখ দুইটার দিকে তাকিয়ে বলে, কান্না করছিলে? তানভী মুচকি হেসে বলে, কিভাবে বুঝলে? তোমার চোখ দুইটা লাল হয়ে আছে, এমনটা কান্নার কারণেই হয়ে থাকে। এতটা খেয়াল করেছ? অধিরাজ বিরক্তির দৃষ্টি দিয়ে বলে, তোমার দিকে তাকিয়েছিলাম তাই চোখে পড়েছে।
প্রশ্নের উত্তর কিন্তু পায়নি। তানভি নাক টেনে সামান্য শ্বাস ছেড়ে বলে, করছিলাম কান্না। অধিরাজের ভ্রূম ভাঁজ পড়ে। কেন কেন কান্না করছিলে? ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। এখন যদি না আসতে, মরতাম। আর একটু পর আসলে হয়তো আমার চোখ বন্ধ, নিঃশ্বাস আটকে রাখা দেহটা পেতে তুমি। অধিরাজ রক্ত লাল চোখে তাকায় তানভীর দিকে। তানভী তৃষ্ণার্ত কাকের মতো অধিরাজের দিকে তাকিয়ে আছে। অধিরাজ রাগ কন্ট্রোল করার জন্য দাঁত পিষে বলে, এখানে না আসাটাই উচিত ছিল। মরে গেলে অন্তত তোমার মতো একটা পাগলের হাত থেকে রেহাই পেতাম। অধিরাজ কথাটা বলে দাঁড়ায় না, উল্টে ঘুরে গাড়ির দিকে হাঁটা শুরু করে দেয়। রাগে শরীর কাঁপছে তার, কিন্তু কেন রাগে কাঁপছে হয়তো নিজেও জানে না। গাড়ির কাছে গিয়ে গাড়ির ওপর হাত দিয়ে সজোরে আঘাত বসায়। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানে। দিন ছিল মেঘলা, নিস্তেজ এক বিকেল। সূর্যের আলোটা শহরের কোলাহলে হারিয়ে গিয়ে ধূসর হয়ে গিয়েছিল। বাতাসে একরকম ভারী নীরবতা। নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে সামান্য হাসল তানভী। চোখে লালচে ক্লান্তি, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে বাতাসে। ওর সামনে ছিল বিশাল নদীর দিকে এক পলক তাকায়। নদীটা অসীম ও শান্ত, কিন্তু ভয়ঙ্কর গভীর। সে দুই হাত ব্রিজের রেলিংয়ে দাঁড়ায়, ঠোঁটগুলো কাঁপছে অসম্ভবভাবে। বুকের ভেতর থরথর করছে একটা নিঃশেষ হাহাকার। সব শেষ। মুক্তি দিলাম তোমাকে রাজ। শেষ পর্যায়ে এসেও বলছি, ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি। নিঃশব্দে উচ্চারণ করল তানভী। সেই উচ্চারণে কোনো কান্না ছিল না আজ। ছিল শুধু এক অদ্ভুত শান্তি, যেটা মূলত মৃত্যুর আগের শান্তি হয়ে থাকে। এক মুহূর্ত চোখ বন্ধ করল ফেলে, তারপর ঝটকা দিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল শূন্যের দিকে। জলের দিকে নামার সময় পৃথিবীটা যেন পেছনে মিলিয়ে গেল। কোনো আওয়াজ নেই, শুধু বাতাসের পাঁপুনি আর এক ফোঁটা মুক্তির অনুভব। কিন্তু সেই নিস্তব্ধতাকে চিরে এক ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। ছপাত। দূরে দাঁড়িয়ে থাকা অধিরাজ কপাল কুঁচকে ফেলে। দরজা খুলে সিটে বসতে যাবে, হঠাৎ থমকে যায়। কিছু একটা পড়ার শব্দে বুকটা আতকে ওঠে। গলা শুকিয়ে আসে ধীরে ধীরে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে থাকে। শরীরটা নাড়িয়ে পিছনে ফিরতেও ভয় হচ্ছে। তবু অনেক যুদ্ধে পিছনে ফিরে তাকায়। তানভীকে কোথাও দেখতে না পেয়ে পুরো শরীর ভেঙে আসছে। সাহস নিয়ে ঘুরে তাকাল। তার চোখ বিস্ফারিত হয়ে হৃদয় যেন বুক ফাটিয়ে উঠেছে। তানভী বলে এক চিৎকার দিয়ে ওঠে। কিন্তু আফসোস, কোনো জবাব এলো না। এক পলকের জন্য স্থির হয়ে গেল সবকিছু। তারপর পরের মুহূর্তেই অধিরাজ ছুটে গেল পাগলের মতো। জুতো খুলে, ফোন ফেলে, কোট ছুঁড়ে এসে দৌড়াচ্ছে, যেন পৃথিবীর শেষ মানুষটি ওর সামনে থেকে হারিয়ে যাচ্ছে। ব্রিজের মাঝখানে পৌঁছে যায়। কোনো চিন্তা না করেই সে লাফ দিল নিচে। ঠান্ডা নদীর জল শরীরে আছড়ে পড়ল শরীরে। বুকের মধ্যে কেটে যায় বিদ্যুৎ সম এক যন্ত্রণা। কিন্তু অধিরাজ থামল না। চোখ খুনে খুঁজে বেড়াচ্ছে চারপাশে। কোথাও একটা ক্ষীণ অবয়ব ধীরে ধীরে ডুবে যাচ্ছে। জলের নিচে চুলগুলো ভেসে উঠেছে। মুখটা নিস্তেজ হয়ে আছে, যেন কোনো দুঃখও আর নেই তাতে। অধিরাজ ডুব দিয়ে এগিয়ে যায়। এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বুকের কাছে টেনে নিয়ে আসে। তানভী, চোখ খোলো, প্লিজ জান। এই পাগলি চোখ খুল, ভালোবাসি তো আমি তোকে। জলভেজা কণ্ঠে কাঁপা চিৎকার দিয়ে ওঠে। ওকে বুকে চেপে সাঁতরাতে লাগল তীরের দিকে। ঢেউগুলো যেন তখন শত্রুর মতো আঘাত করছে বারবার। তবুও অধিরাজের চোখে একরাশ ভয়ঙ্কর জেদ। তীরে উঠে এলে ওরা দুজনেই জবুথবু ভেজা। তানভী নিথর আর নিঃশ্বাসহীনভাবে শুয়ে আছে। অধিরাজ হাঁপাতে হাঁপাতে তার মুখের জল মুছে দিয়ে বুকের ওপর চাপ দিতে শুরু করল। না না তানভী, তুমি এমন করে চলে যেতে পারো না। অধিরাজ তানভীকে বুকের সাথে আগলে নেয়। মেয়েটার শ্বাস খুব ধীরগতিতে চলছে। অধিরাজের মনে হচ্ছিল দুনিয়াটা এই বুঝি থমকে গেছে। তার কলিজাটা কেউ হয়তো কুড়াল দিয়ে ইচ্ছে মতো কুপাচ্ছে। এই মেয়ের নিস্তেজ শরীরটা তার ভিতরটা রক্তাক্ত করে দিচ্ছে। বুঝতে পারছে কি এই বেহায়া মেয়ে? এই তাহলে ভালোবাসার লড়াই ছিল? এই ক্ষমতা নিয়ে তার সাথে ভালোবাসার খেলা দেখাতে এসেছে? এই সামান্য কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো এমন এক জঘন্য কাজ বেছে নিল। বাকিটা জীবন কিভাবে কাটাবে তাহলে? অধিরাজ তানভীর গালে হাত দিয়ে বলে, এই জান, ওঠ না, চোখ খুল প্লিজ। এত সহজে হেরে গেলে? এই ছিল তোর লড়াই। ফাজিল মেয়ে এতদিন জ্বালিয়ে এখন ছেড়ে যাওয়ার ধান্দা করছে। নিস্তেজ তানভীর দিকে এক পলক তাকিয়ে অধিরাজ বড় একটা নিঃশ্বাস টানে। একবার, দুবার, তিনবার বুকে চাপ প্রয়োগ করে।
তারপর হঠাৎ তানভীর বুক নড়ে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে সামান্য। কাশতে কাশতে কিছুটা পানি বের হলো মুখ দিয়ে। অধিরাজের চোখ ভিজে উঠল। সে নিঃশব্দে ওর কপালে মাথা রাখল। তুমি যদি না থাকো, আমার বাঁচার মানে কি বলো? তানভী চোখ খুলে ধীরে ধীরে তাকায় অধিরাজের দিকে। ক্লান্ত আর ভিজে চোখে মিশে আছে অবাক ভালোবাসা। কিন্তু এই লোকটা তো তাকে ভালোবাসে না। চারপাশে তখন নদীর গন্ধ, শীতল বাতাস বইছে, আর এক নীরব বিকেল যা সাক্ষী হয়ে রইল এক ভালোবাসা যা মৃত্যুকেও হার মানাতে পারে না। অধিরাজ বড় বড় শ্বাস টেনে বলে, তোর কিছু হলে আমি কিভাবে বাঁচব? রাগে বলেছিলাম, দূরে রাখতে চাই, তাই এইসব কথা বলেছি। এমন কাজ কিভাবে করতে পারলি? তানভী নিস্তেজ শরীরটা অধিরাজ বুকের সাথে চেপে রেখেছে। তানভী বিড়ালের মতো মুখ বের করে অধিরাজের গলায় কাঁপা কাঁপা হাত রাখে। বাঁচিয়েছ কেন? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এতটা ডেম্পারেট কেন হচ্ছ? যদি মরেও যাই তাহলে কি যায় আসে? তুমি তো বলেছ যাতে মরে যাই। তোমার কথা অমান্য কিভাবে করি বলো? অধিরাজ তানভীর মুখটা নিজের মুখের কাছে নিয়ে আসে। সামান্য সময় ব্যয় না করে সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অধিরাজের ভালোবাসার স্পর্শ পেতেই তানভীর চোখ বন্ধ করে ফেলে। শক্ত করে অধিরাজের শার্ট খামচে ধরে। অধিরাজ তানভীকে আরও শক্তভাবে মিশিয়ে নেয়, উন্মাদের মতো আচরণ করতে থাকে। তানভীর নাক মুখ খিচে ফেলে, পাগলের মতো চুমু খেতে থাকে। অধিরাজের হাত তানভীর শার্টের বোতামে পড়তেই তানভীর চোখ বড় বড় করে ফেলে। সে ভালোবাসা চেয়েছিল, কিন্তু এই লোক তো রাস্তার মধ্যে পাগলামি শুরু করে দিয়েছে। তানভীর শক্তভাবে অধিরাজের হাতটা চেপে ধরে, কিন্তু অধিরাজের শক্তির সাথে কিছুতেই পেরে ওঠে না। কোনো কিছু না ভেবে শক্তি দিয়ে ঠোঁটে কামড় বসিয়ে দেয়। সাথে সাথে অধিরাজ ঠোঁট ছেড়ে দেয়। তানভীর দ্রুত অধিরাজের কোল থেকে উঠে সামনে গিয়ে বসে। দুজনে ভিজে একাকার অবস্থা। অধিরাজ কপাল কুঁচকে তাকায় তানভীর দিকে। সরে গেলে কেন? তানভী মাথা নিচু করে মিনমিন সুরে বলে, তোমাকে ভালোবাসতে চাই রাজ, অশ্লীলতামি নয়। বিয়ে করো, পুরো আমিটাই তোমার হয়ে যাব। অধিরাজ তানভীর দিকে এক পলক তাকায়, এরপর নিজের শার্টটা খুলে তানভীর শরীরে জড়িয়ে দেয়। কপালে চুম্বন দিয়ে বলে, আজ যা করেছ তার জন্য শাস্তি পাবে প্রচুর। আজ খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, রাতেও আসব না, তাই বেঁচে গেলে এর হিসেব আমি প্রতিটা অক্ষরে অক্ষরে নেব। তানভী মুচকি হেসে বলে, তোমার সাথে অনেকটা পথ হাঁটা বাকি। মৃত্যু ছাড়া সব চেয়ে নিও, হাসি মুখে দিয়ে দেব। সন্ধ্যা নেমে এসেছে নিঃশব্দে। আকাশের শেষ রঙগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ধূসর অন্ধকারে। ঘরের জানালা দিয়ে ছড়িয়ে পড়ছে ম্লান আলো, আর সেই আলোতে অ্যানির মুখটা যেন ফ্যাকাশে ছায়ায় ঢেকে গেছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার মধ্যেই একটা ভয়ার্থ প্রতিধ্বনি ঘুরে বেড়াচ্ছে হৃদয়ের তীব্র কম্পন। অ্যানি রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়চারি করছে। তার পায়ের শব্দ টালমাটাল হয়ে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। বুকের ভিতর কেমন একটা দমচাপা কাঁপুনি। হাতে ধরা গ্লাসটা কাঁপছে সামান্য, তাতে থাকা পানি ঢেউ খেয়ে উঠছে। অ্যানি কাঁপার জন্য ভালোভাবে পানিটাও গিলতে পারছে না। ভিতরের ভয়টা ছড়িয়ে পড়ছে বাইরের জগতে। চোখে অদ্ভুত আতঙ্ক, এমন এক ভয় যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ভয় মৃত্যু থেকেও গভীর। এনি খুব ভালো করেই জানে এই ঘরের প্রতিটি কোণ, প্রতিটি নিঃশ্বাস ও প্রতিটি শব্দের খবর পৌঁছে যাবে এক ব্যক্তির কাছে, গ্যাংস্টার বস। হয়তো সে এখন মিটিং রুমে, কিন্তু অল্প পরেই সবকিছু দেখে ফেলবে। এনির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দৃষ্টি, এমনকি তার শ্বাসের গতি পর্যন্ত। এই ঘর থেকে পালানো মানে কেবল দৌড় নয়, মানে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। এনির বুকের ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছে। তার শরীর ঘামে ভিজে গেছে, সোনালি চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট শুকিয়ে গেছে ভয় আর অনিশ্চয়তায়। এনি জানালার দিকে তাকায় এক পলক। বাইরে হালকা আলো আছে এখনো, দূরে শহরের অস্পষ্ট শব্দ, কিন্তু সেই মুক্তির দৃশ্যটাও এখন মনে হয় অচেনা ও নিষিদ্ধ। এনি মাথায় হাত দিয়ে বিড়বিড় করে ওঠে, যদি জানোয়ারটা জানতে পারে, যদি ভুলেও সন্ধান পেয়ে যায়। এই কথাটা মনে হতেই শরীর কেঁপে ওঠে, গলার কাছে শব্দ আটকে যায়। এনির চোখে অন্ধকার জমে আবারও, এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে প্রতিটি মুহূর্ত সময়ের ধারালো ছুরির ওপর হাঁটা। এনি চুল খামছে ধরে বলে, আপনি থাকবেন তো নাবিদ ভাই? এই নরক থেকে বাঁচতে চাই। এই বদ্ধ আলো বাতাসহীন রুমে আজীবন বন্দি থাকতে পারবো না। আমি বাইরের জগৎ দেখতে চাই, এই সাইকো উন্মাদের থেকে চিরতরে মুক্তি চাই। এনি বিড়বিড় করে দরজা খুলে বেরিয়ে আসে। আজ কেউ আটকাচ্ছে না তাকে। সে পুরো বাড়ি ঘুরতে পারবে, কিন্তু মেন ডোর খুলে বাইরে যেতে পারবে না।
চিত্রামাসি ভয়ে এক পলক তাকায় এনির দিকে। পুরো বাড়িতে সিসি ক্যামেরা থাকায় মেয়েটাকে সাহায্যও করতে পারছে না। এনি চিত্রার থেকে শান্তভাবে দৃষ্টি ঘুরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। কিচেনের দিকে এগিয়ে যায়। কিমপক্ষে 10 জন স্টাফ কাজ করছে। কিচেনের একপাশে 1,500 লাড্ডু দেখে বাঁকা হাসে। 2 জন স্টাফ মনের ভুলে এনির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পিছন থেকে একজন গার্ড খুঁচা মেরে বলে, তাকাস না ভাই, উনি বসের ওয়াইফ, দেখতে পারলে গলা চেপে ধরবে, চোখ নিয়ে নেবে। ওনার দিকে মানুষ বাদে সামান্য প্রাণীও তাকাতে পারে না, চোখ নামা। স্টাফ দুটার মস্তিষ্ক নড়ে ওঠে, সাথে সাথে ভয়ে চোখ নামিয়ে নেয়। একজন স্টাফ মাথা নিচু করে এসে বলে, ম্যাডাম, আপনি কিচেনে এসেছেন দেখলে বস রাগ করবে প্রচুর, আমাদেরকে মেরে ফেলবে। এনি সামান্য হেসে বলে, আমি সামলে নেব সবকিছু, আপাতত সবাই কিচেন থেকে বের হও। আমি তোমাদের স্যারের জন্য কিছু স্পেশাল রান্না করব, ওনাকে সারপ্রাইজ দিতে চাই। সমস্ত স্টাফ প্রচুর অবাক হয় এনির নরম আচরণে। জানামতে জানের স্যারের আন্ডারে বন্দী উনি, হঠাৎ এত ভালোবাসা। স্টাফদের মনে প্রশ্ন জাগলেও প্রশ্ন করার সাহস হয় না কারোর। সবাইকে দৃষ্টি নত করে তাকিয়ে থাকতে দেখে এনি মলিন মুখে বলে, সবার দৃষ্টি এমন নত কেন? আমার দিকে কেন তাকাচ্ছ? একজন স্টাফ মিনমিন সুরে বলে, প্রাণে বাঁচতে চাই ম্যাডাম, আপনি যান, আমরা রান্না করে দিচ্ছি। এনি তপ্ত শ্বাস নিয়ে বলে, আমার স্বামীর রান্না আমি করব, তোমরা কেন করবে? বসের আদেশ আছে ম্যাডাম, আপনাকে যাতে কখনো কিচেনে ঢুকতে না দেওয়া হয়। এনি কপাল কুঁচকে ফেলে, কিছুক্ষণ ভেবে গম্ভীর হয়ে বলে, আর আমি মিসেস নিক জেভরান তোমাদের আদেশ করছি এই মুহূর্তে কিচেন পরিষ্কার করো, কেউ যাতে আমার কাছে না আসে। একা রান্না করতে চাই নীরব জায়গায়। একজন গ্যাংস্টারের ওয়াইফ তোমাদের সবাইকে আদেশ করছে, গেট আউট অফ দ্য কিচেন কুইকলি। এনির শক্ত গলা শুনে সবাই সামান্য ভয় পেয়ে যায়, নিঃশব্দে বেরিয়ে যায় কিচেন থেকে। সবাই চলে যেতেই এনি বাঁকা হাসে, চুলগুলো সরিয়ে প্যান্টের পকেট থেকে ছোট একটা কৌটা বের করে। এরপর ডান হাতের মাধ্যমে কৌটা থেকে কিছু পাউডার প্রতিটা লাড্ডুতে ছড়িয়ে ছিটিয়ে দিতে থাকে। হাত কাঁপছে তার অসম্ভবভাবে, প্রায় 10 মিনিট ব্যয় করে এই কাজে। নিজের কাজের সফলতা অর্জন করে বাইরে তাকায়। কিচেন থেকে বেরিয়ে এসে স্টাফদের উদ্দেশ্যে মুচকি হেসে বলে, তোমাদের মনে প্রশ্ন জাগে না কেন আমি এতগুলো লাড্ডু বানাতে বলেছি? স্টাফরা নিম্ন আওয়াজে বলে, সেই সব প্রশ্ন করার মতো সাহস আমাদের নেই ম্যাম, তবে কেন বানিয়েছেন এতগুলো লাড্ডু? এনি স্পষ্টভাবে জবাব দেয়, আপনাদের সবার জন্য। স্টাফরা অবাক হয়ে যায়, আমাদের জন্য কেন ম্যাডাম, আজ কি বিশেষ দিন? ইয়ানা গম্ভীর হয়ে বলে, আজ আমার জীবনে প্রচুর বিশেষ দিন, আপনাদের বসের জন্য রান্নাও করব। এখন কি বিশেষ দিন সেটা বলতে পারবো না। ইয়ানা পর মুহূর্তে লাজুক হেসে বলে, স্বামী স্ত্রীর ঘটনা বলতে হয় না, তবে মনে রাখবেন আজ আমার অনেক খুশির দিন, তাই সেই খুশি উপলক্ষে সবার জন্য লাড্ডু বানিয়েছি। আমি এখানে প্রায় 4 মাসের মতো আছি, অথচ দেখো কাউকেই তেমনভাবে চিনি না। আজ যেহেতু রুম থেকে বেরিয়েছি তাই ভাবলাম সবাইকে নিয়ে সামান্য আয়োজন হোক। বেশি কিছু তো করতে পারবো না, তাই মিষ্টি মুখ করাচ্ছি। সমস্ত স্টাফ অবাক হয়ে যায় এনির এত সুন্দর অমায়িক ব্যবহারে। নিকের মতো এমন হিংস্র ব্যক্তির সাথে এই রকম একটা নরম মনির মেয়ের বসবাস ভাবতেই সবার খারাপ লাগল। কেউ কেউ এনির জন্য কান্নাও করে দেয়। এনি নিজের কাজে সফল হয়ে মুচকি হাসে। সবার উদ্দেশ্যে আবার বলে, আপাতত প্রতিটা লাড্ডু প্রতিটা গার্ডকে খাইয়ে দিন। কেউ ভুলেও যদি খেতে না খোঁজ করে তাহলে সেটা আমার অপমান, আর আমার অপমান মানে গ্যাংস্টার বস নিক জেভরামের অপমান। সবাইকে জানিয়ে দিও, একজনও যাতে বাদ না পড়ে। স্টাফ বিনয় সুরে বলে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, সবাই আপনাকে সম্মান দেবে, কেউ না করবে না। এনি মুচকি হেসে বলে, তাই যেন হয়। এনি 2টা লাড্ডু নিয়ে চিত্রার রুমের দিকে যায়। চিত্রা এনিকে দেখে অধৈর্য হয়ে বলে, ভুল করছো মা, জীবনের সব থেকে বড় ভুল করছো। একবার চাবুকের আঘাতে রক্তাক্ত হয়েছ, এখন হাতের নাগালে পেলে কি করবে কে জানে। তোমার আঘাত আমি সহ্য করতে পারি না মেয়ে, বলেছি তো তোমাকে। মা হয়ে মেয়ের আঘাত কিভাবে সহ্য করি বলো? এনি চিত্রার হাতের ওপর হাত রাখে। চোখে টলমল করছে মেয়েটার, ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, খুব মিস করব আপনাকে মাসি, আমার সবথেকে খারাপ সময়ে আপনি আমাকে পদে পদে সাহস দিয়েছেন, তাই হয়তো আজও আপনার সামনে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছি। মায়ের মতো যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। আঘাতগুলোর যন্ত্রণায় যখন আমি কাতরাচ্ছিলাম আপনি আমাকে যত্ন করেছেন।
জ্বরের ঘোরে যখন মা মা করছিলাম তখন আপনি আমার শিউরে বসে জলপট্টি দিয়েছেন, নিজের বিপদ হবে জেনেও বাহিরের সংবাদ দিয়েছেন আমাকে। আজকে আমি পালাতে পারছি একমাত্র আপনার কারণে। আপনি যদি আমাকে না জানাতেন, আজ মাফিয়া প্যালেসের সবথেকে বড় মিটিং, আর গ্যাংস্টার বস সেখানে থাকবে। জায়গাটা এমন যেন দুনিয়ার বাহিরে, সামান্য কাকও ঢুকার সাহস নেই, নেটওয়ার্কের বাহিরে। যদি এইসব না জানাতেন তাহলে হয়তো আজ এমন পদক্ষেপ নিতে পারতাম না। চিন্তা করবেন না আমার জন্য, একবার বের হতে পারলে আর খুঁজে পাবে না। প্রয়োজনে জীবন ত্যাগ করে দিব, তবুও এই নরকে আর পৌঁছাব না। আপনার আঁচলের গন্ধ আজীবন মনে রাখব। যতদিন বাঁচব ঠিক ততদিন হৃদয়ে রাখব আমার আরও একটা মা ছিল, যে আমাকে আগলে রাখব। এই আঁচলের গন্ধ কখনো ভুলব না। চিত্রা আচমকা এনিকে জড়িয়ে ধরে, কান্না করে দিয়ে বলে, তোমাকেও খুব মনে রাখব মা। সামান্য মেয়েটকে তুমি যেভাবে ভালোবেসে মায়ের সম্মানে বসিয়েছ, কখনো ভুলব না। আমিও মনে রাখব আমার একটা মেয়ে ছিল। সাবধানে থাকবে, নিজের যত্ন নিবে ভালোভাবে। এনি চিত্রার চোখের পানি মুছে দিয়ে বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন। আমার জীবনের কাহিনী, পাচার কেন্দ্রে কিভাবে এসছি, এটা আপনাকে শোনাতে পারলাম না। চিত্রা হেসে বলে, কোনো ব্যাপার না, পৃথিবীর কোনো এক প্রান্তে দেখা হলে পুনরায় শোনা হবে। এনিও মুচকি হাসল। আশা রাখলাম। আপাতত এই লাড্ডুটা আপনি খান। আমি চলে যাওয়ার পর আপনাকে সজ্ঞানে দেখলে সন্দেহ করবে, তাই সবার মতো আপনিও অজ্ঞান হয়ে পড়ুন। চিত্রা লাড্ডুটা হাতে নিল, চোখ থেকে পানি পড়ছে। এনির কপালে চুমু খেয়ে বলে, গন্তব্য শুভকর হোক, আশীর্বাদ রইল প্রচুর। দ্রুত যাও, সময় ব্যয় না করে। এতক্ষণে হয়তো সবাই জ্ঞান হারিয়ে ফেলেছে। এনি সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে আরও ২০ মিনিট ব্যয় করে অপেক্ষা করে। এরপর সিঁড়ি দিয়ে নেমে পুনরায় কিচেনের দিকে যায়। কিচেনে ৭ জন স্টাফকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। এতক্ষণে সবাই এইভাবে জ্ঞান হারিয়ে ফেলল? সিডেটিভ ড্রাগের তাহলে অনেক পাওয়ার। এনি অধরে রহস্যময় হাসি ফুটিয়ে করিডোরের দিকে এগিয়ে যেতে থাকে। বুকটা তুলনার চেয়ে বেশি ধরফর করছে। মেনশন থেকে বের হয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়ায়। লম্বা করে শ্বাস টেনে ২ হাত আকাশে মেলে ধরে, এইটাই তো আমার জীবন, মুক্ত পাখির মতো ছুটে বেড়ানো। অথচ নিয়তি আমাকে পোষা প্রাণী বানিয়ে রেখেছে একজনের। এনি চারপাশে তাকায়। সবাই ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। কেউ অর্ধ শুয়ে আছে কিছুর সাথে হেলান দিয়ে, কেউ মুখ থুবড়ে পড়ে আছে। এনি চারপাশে চোখ ঘুরিয়ে ধীর পায়ে মেন দরজায় হাত রাখে, যে দরজার সামনে শত শত গার্ড থাকে। আজ সে দরজার সামনে কেউ নেই, সে এখন মুক্ত। এনি নরম হাতে চোখ বন্ধ করে দরজাটা খুলে ফেলে। জুতাহীন ডান পাটা মেঝেতে স্পর্শ করতেই বিড়বিড় করে উঠে, বিসমিল্লাহ, আল্লাহ রক্ষা করো আমাকে। চলবে? এনির জন্য শুভকামনা, দেখা যাক কি হয়।